লোকে সিভিল সার্ভিস পরীক্ষা কেন দেয়? তুমি ডব্লিউবিসিএস বা ইউপিএসসি পরীক্ষা দিয়ে একজন সিভিল সার্ভেন্ট কেন হবে? তাতে বিরাট ভালো একটা চাকরি পেয়ে যাবে, প্রচুর মাইনে। কত মাইনে আছে? একটা ডব্লিউবিসিএস অফিসারের যা মাইনে তার চেয়ে একজন স্কুল টিচারের মাইনে বেশি। একজন ইউপিএসসি দিয়ে পাশ করা সিভিল সার্ভেন্টের যে জনসংযোগ তার চেয়ে একজন ডাক্তারের জনসংযোগ বেশি। তাও একটা ডাক্তার ডাক্তারি ছেড়ে কেন সিভিল সার্ভেন্ট হতে আসে? একজন এমএনসিতে সার্ভিস করা ব্যক্তি অনেক বেশি বাইরের দেশ ঘুরতে পারে, তাও সে সেটা ছেড়ে দিয়ে কেন চলে আসেন সিভিল সার্ভিস পরীক্ষা দিতে? কেন? কি আছে এর মধ্যে? পাওয়ার, প্রেস্টিজ। এই পাওয়ার প্রেস্টিজ জিনিসগুলো কি? পাওয়ার প্রেস্টিজ আসে কোথা থেকে? আসে বা কেন? নাকি পাওয়ার প্রেস্টিজ বলতে আমরা যেগুলো বুঝি তার ভিতরে, তার অন্তরালে আরো কিছু স্পেশাল জিনিস আছে, যার খোঁজে, যার টানে মানুষ সিভিল সার্ভেন্ট হতে যায়। তুমি সিভিল সার্ভেন্ট হতে চাইবে। সেগুলো কি? সেগুলো উপর থেকে শুধু এই শব্দগুলোর মাধ্যমে বোঝা যায় না, একটু ভেতর থেকে বুঝতে হয়। আজকে আমরা এই ছোট্ট ক্লাসটা একটা ছোট্ট বলা যায় গল্পের মধ্যে দিয়ে আমরা সেই ভেতরে পৌঁছই। আমরা দেখি যে তুমি কেন কেন আর সবকিছু ছেড়ে সিভিল সার্ভিস পরীক্ষা দেবে, সিভিল সার্ভেন্ট হতে চাইবে। দেখো, গল্পটা এই যে আজকের দিনে মানে এত অ্যাডভান্স একটা সোসাইটিতে, এত অ্যাডভান্স একটা টাইমে, জাস্ট কল্পনা করো ইলেকশন সম্বন্ধে। একটা ইলেকশন মানে কি না কি, তার প্রচার, তার ধামাকা, তার মিছিল, তার নিয়ম, তার নানা রকম দিক, সেটার ইলেকশনের দিন, ইলেকশনের রেজাল্ট, কি না কি হয়। এবং ইলেকশনের সাথে যুক্ত যে মানুষগুলো, যারা এই ইলেকশন গুলোকে কন্ডাক্ট করে, যাদের জীবন জড়িয়ে থাকে ইলেকশনের সাথে, একবার তাদের সাথে কথা বলবে বা তাদেরকে দেখবে যে তারা রীতিমতন বিভ্রান্ত, টেন্সড, উত্তেজিত, প্ল্যান করছে, অ্যাকশনের মধ্যে রয়েছে, মানে কি না কি ইলেকশনের সাথে বিষয়টা যুক্ত হয়ে থাকে। একটা ইলেকশনকে কন্ডাক্ট করা, একটা ইলেকশনকে টেক প্লেস করা, একটা ইলেকশনকে অ্যাকচুয়ালি ঘটিয়ে দেওয়া যে কি বিরাট একটা বিষয়। একবার শুধু ভেবে দেখো, দেশ স্বাধীন হওয়ার পরে এই ইলেকশনটা যেবারে প্রথম হয়েছিল 1952 সালে, সেই দিন কেমন করে ইলেকশনটা করানো হয়েছিল। সেদিন ভারতবর্ষের 85% লোক পড়তে বা লিখতে জানতো না। সেদিন ভারতবর্ষের লোকেরা কল্পনা করতে পারত না যে তারা গণতন্ত্র নামক একটা জিনিসের পার্ট হয়ে গেছে। আজকে আমরা যে প্রজাতন্ত্র দিবসে, রিপাবলিক ডেতে পতাকা তুলি, গান গাই, সেইটার মানে বোঝাতে হচ্ছে তাদেরকে। তারা তখনও রাজার আমলে, সম্রাটের আমলে বা ইংরেজদের শাসনে থাকা প্রজা, এই মন থেকে বেরোতে পারেনি। তাদেরকে বোঝাতে হচ্ছে যে কোনো ভয় নেই, একটাই লাইনে তুমিও থাকবে, একজন তোমার চেয়ে উঁচু জাতের মানুষও থাকবে, একজন জমিদার থাকবে। তাকে বোঝানো যাচ্ছে না, সে ভাবতেই পারছে না মানুষটা যে তারও একটা ভোট আর রাজারও একটা ভোট, সে সেটা ভাবতেই পারছে না। সেই দিন ইলেকশন কিভাবে কন্ডাক্ট করানো হয়েছিল, কে করিয়েছিলেন, কি পথ নির্বাচন করে, কি স্টাইল ভেবে, কি টেকনিক ইউজ করে, কি টুলস ডিভাইস করে ইলেকশন করানো হয়েছিল। প্রায় 1600 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার রিক্রুট করা হয়েছিল ভারতবর্ষের 1952 সালের ইলেকশনে। মেনলি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট,
অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তহসিলদার, এই পোস্টগুলোর অফিসারদেরকে নিয়ে প্রায় 1200 রিটার্নিং অফিসার ছিলেন। কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, অ্যাডিশনাল কালেক্টর, এরকম মানুষদেরকে নিয়ে, এরকম অফিসারদেরকে নিয়ে প্রায় 1,32,000 পোলিং স্টেশন তৈরি করা হয়েছিল। ইলেকশন কিভাবে হবে, কারা ইলেকশন করাবে? হ্যাঁ, সরকারি কর্মচারীরা করাবে, যাদের মাইনে 60 টাকা প্রতি মাস, 60 টাকা বা তার বেশি, এইরকম মাইনের কর্মচারীরা ইলেকশনটার ডিউটি করবে। তার নিচের লোকেদের নয়, তাদের রেসপন্সিবিলিটি, অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। এইরকম মাইনেওয়ালা লোকেরা বা কর্মচারীদের যদি কম পড়ে, তখন স্কুল টিচারদের নেওয়া হবে। সেই দিনের সেই সাজানো পথ, সেই দেখানো পথ 1952 সাল থেকে আজকেও ফলো হচ্ছে। সেই দিনের ইলেকশন কমিশনার ছিলেন সুকুমার সেন, প্রবাবলি 1921 সালের ব্যাচের একজন সিভিল সার্ভেন্ট। তো সিভিল সার্ভিস জিনিসটা কেবল মাইনে না, পাওয়ার না, প্রেস্টিজ না, এটা একটা পথ দেখানো, এটা ট্রেন্ড সেটারের কাজ করা, পথ প্রদর্শক, রিফর্মার, একটা লিডার যে বাকিদেরকে রাস্তা দেখিয়ে দেবে কিভাবে চলতে হয়, কিভাবে করতে হয়। দিস ইজ সিভিল সার্ভিস। আজকের আমাদের ক্লাসে আমরা সিভিল সার্ভিস কেন হব তার উপরে একটা ছোট্ট ডিসকাশন করব, যে কেন কেন বাকি সবকিছুর বাইরে, সবকিছু ছেড়ে, সবকিছুর উপরে সিভিল সার্ভিস। কেন তুমি আর সবকিছু ভুলে গিয়ে সিভিল সার্ভেন্ট হবে না? এর সাথে টাকা, এর সাথে পাওয়ার, এর সাথে প্রেস্টিজ, এই বাইরের ওড়ানো গুলিগুলোর বাইরে আরো অনেক বেশি কিছু, যেমন আমরা আলোচনা করলাম একটা লিডারশিপে। আজকের ভারতবর্ষের অবস্থা তুমি বোঝো, একটা বিরাট ইকোনমি হতে চলেছে, চারপাশে শত্রু, চারপাশের প্রতিবেশীদের শত্রু হয়ে যাচ্ছে, বড় বড় পশ্চিমী দেশগুলো যে কোনো সময় আক্রমণ করতে পারে বা তারা নানা রকম বিধিনিষেধ চাপাচ্ছে, দেশ এটার মধ্যে দিয়ে চালাতে হবে। আজকের একটা পার্টিকুলার ঘটনা না, একটা পার্টিকুলার এজ না, একটা পার্টিকুলার ডিকেড না। ভারত কখন নন অ্যালায়েন্ড মুভমেন্টের পার্ট হবে বা কেন ন্যাম ভারত অবলম্বন করবে, কখন সেখান থেকে সরে গিয়ে ভারত লুক ইস্ট পলিসিতে ঢুকবে, কখন ভারত সেখান থেকে শিফট করে অ্যাক্ট ইস্ট পলিসি অবলম্বন করবে, এটা ডিসাইড করে সিভিল সার্ভেন্টরা। ভারতবর্ষটাকে নিয়ে চলে সিভিল সার্ভেন্টরা। দেশটাকে চালাতে গেলে শক্ত হাতের দরকার, আর সেই শক্ত হাত আসে সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে। পাওয়ার, প্রেস্টিজ তো অনেক সুপারফিশিয়াল সিম্বলস, সেন্টিমেন্টস, ইমোশনস। ভেতরে যেগুলো থাকে দোজ আর মোর ডিপার। মানুষের সাথে, মানুষকে, সমাজের প্রতি, মানুষকে, হিউম্যানিটির প্রতি মানুষের যে রিলেশনশিপ, সেগুলো অ্যাক্ট করে সিভিল সার্ভিস প্রিপারেশনটার ভিতরে। চলো আমরা দেখি। আজকে আমরা 6টা ডিপার রিজন ডিসকাস করব এবং তাদের বোঝাবো যে সিভিল সার্ভিস কেন এত ইম্পর্টেন্ট। সিভিল সার্ভিস ইম্পর্টেন্ট কেন, এটা আমরা অন্য দিক থেকেও প্রমাণ করব, কোথায় স্পেশাল। বাট আমরা মেন যে অ্যানালাইসিস সেটা শুরু করি। অ্যাট ফার্স্ট দেখো, পাওয়ার উইথ পারপাস। পাওয়ার অনেকের থাকতে পারে, পাওয়ার একটা পলিটিক্যাল লিডারের থাকতে পারে, পাওয়ার একটা
সোশ্যাল রিফর্মারের থাকতে পারে, একটা অর্গানাইজড লজিক্যাল থিঙ্কারের থাকতে পারে, একটা দার্শনিকের থাকতে পারে, একজন শিক্ষকের থাকতে পারে, একজন কোচ বা মেন্টরের থাকতে পারে। পাওয়ার সব জায়গায় আছে, বাট অ্যাকচুয়ালি রাস্তায় জঞ্জাল জমেছে, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। একটা বড় নদী রয়েছে, যাতায়াত করতে একটা সময় লেগে যায়। ছোট ছোট শহরগুলোর মধ্যে বিমান ব্যবস্থা বা উড়ান যোগ চলাচল করলে সাধারণ মানুষ অনেক তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছতে পারে। একটা জায়গায় সমুদ্রের জল ঢুকে যাচ্ছে বারবার বাঁধ ভেঙে। মানুষের এই চিরন্তন চিরাচরিত সমস্যাগুলো দূর হয় কেবলমাত্র সিভিল সার্ভেন্টের হাত ধরে। একটা বিগ রিজন রয়েছে তার সাথে, মানুষের উপকার রয়েছে। তোমার সই, তোমার হাত ধরে একটা চেঞ্জ হবে, একটা জায়গা অন্ধকার থেকে আলোতে চলে আসবে, একটা জায়গা দুর্নীতি মুক্ত হবে সিভিল সার্ভেন্টের হাত ধরে। পাওয়ার অনেকের থাকতে পারে, বাট পারপাসফুলি সেই পাওয়ারটাকে গাইড করা, সেটাকে অ্যাচিভ করা, এটা কেবল সিভিল সার্ভিস করবে। ফিল্ড প্লাস অফিস, স্পেসিফিক কোনো ধাঁচা নেই। কখনো অফিসে বসে কাজ করতে হবে, টেবিল কাজ করতে হবে, কখনো বাইরে গিয়ে রাস্তায় নেমে জনসংযোগের মাধ্যমে, অন্যান্য ডিপার্টমেন্টের সাথে সংযোগের মাধ্যমে, নানা রকম অ্যাক্টিভিটির মাধ্যমে তোমাকে ফিল্ডে গিয়ে কাজ করতে হবে। সেটা ওপেন ডেফিকেশন, একটা বাইরে পায়খানা করা যাবে না, এরকম খুব শুনতে মামুলি লাগা একটা কোনো বিরাট বড় প্রোগ্রামের পার্ট হিসেবে, কোনো বড় মেলা কন্ডাক্ট করাবে তার পার্ট হিসেবে তোমাকে অফিস, তোমাকে বাইরে সব জায়গায় যাওয়ার একটা ডাইনামিক নেচারের সুযোগ রয়েছে। মোনোটোনাসিটির কোনো জায়গা নেই, যাকে কেবল বাইরে ঘুরতে হয় বা যে কেবল ঘরে বসে থাকে, বসে কাজ করে বা অফিসের ডেস্ক জব করে। থার্ড, অথরিটি উইথ পজিশন। একটা ছোট উদাহরণ দেব। আমি তখন কাকদ্বীপে থাকতাম, আমার মনে আছে আমি কোনো রাস্তা দিয়ে যখন যেতাম, আমার সাথে একটা বা অন্য দপ্তরের ক্লার্ক খুব বন্ধুত্ব হয়েছিল, পাশাপাশি যখন যেতাম কোনো কোনো বাড়ি দেখতাম। কাকদ্বীপ অত রিমোট অঞ্চল হলেও কাকদ্বীপে প্রচুর ওই সমুদ্রের মাছ এবং মাছ সংক্রান্ত ব্যবসা, প্রচুর পয়সা আছে, মানুষের হাতেও প্রচুর পয়সা আছে। এক একটা বাড়ি আছে কাকদ্বীপের রাজপ্রাসাদের মতন, শ্বেত পাথরে তৈরি বাড়ি। সেই বাড়ির মালিক প্রভূত পয়সার সে মালিক, কিন্তু সে হয়তো একটা জাল বুনছে। পয়সার মালিক হতে পারে, তাতে অথরিটি নেই। আমাকে সেই ক্লার্কটা একটা কথা বলেছিল, মনে আছে, যে স্যার আপনার যা ইনকাম তার হয়তো ও 50 গুণ বা 100 গুণ ইনকাম করে, তারপরেও আপনি যদি একটা চিঠি লেখেন ও আপনার অফিসে আসবে। তারপরেও আপনি যদি ব্যাংকে যান একটা লোন চাইতে, আপনার লোন আগে স্যাংশন হবে। একটা ব্লক ডেভেলপমেন্ট অফিসার তার চেয়ে 10 গুণ উপার্জন করা অন্য কোনো প্রফেশনে থাকা লোককে, তিনি যদি একটা চিঠি করেন, তিনি যদি একটা কাজ অর্পণ করেন, তিনি কোনো অন্য পোস্টে থাকা, অন্য সার্ভিস করা কোনো হায়ার স্যালারাইড অফিসিয়ালকে তিনি যদি একটা ইলেকশনের ডিউটি দেন, তিনি করতে বাধ্য, অর্থাৎ সে করতে বাধ্য। দিস ইজ অথরিটি অ্যান্ড পজিশন। তোমাকে রাখা হয়েছে ওই অথরিটিটা দিয়ে, তোমার হাত দিয়েই দেশটা তৈরি হবে, সুতরাং তোমার হাতটাকে শক্ত করতে হবে, সেই শক্ত হাতের মালিক তুমি হবে। জব সিকিউরিটি উইথ ডিগনিটি। দেখো,
প্রতি ব্যাচেরই বেশ কিছু ভালো ভালো স্টুডেন্ট থাকে, খুব গুড প্রোফাইল নিয়ে তারা বাইরে বেরোয়, কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, তারপরে বিদেশ চলে যায়, কোনো বড় আন্তর্জাতিক কোম্পানিতে কাজ করে, অনেক টাকা মাইনে পায়, হয়তো বিদেশেই সেটেল হয়ে যায়। তারপরেও একটা ভয় থাকে, বিদেশ নীতি, দুটো দেশের পররাষ্ট্রগত সম্পর্ক, সেখানে থাকতে পারবে কিনা, সেই চাকরি থাকবে কিনা, সময়ের সাথে সাথে সেই কোম্পানিটার রিলেভেন্সটা এক্সিস্টিং হবে কিনা, সেই কাজটার ধরন না পাল্টে যাবে, অনেক রকম চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ দেখো সব জায়গায় থাকে, বাট জব সিকিউরিটি রিলেটেড চ্যালেঞ্জ সব সময় প্রাইভেট জবে থেকে থাকে। সুইচ করতে থাকে তারা চাকরি, 40 বছর, 45 বছর, 50 বছর, হ্যাঁ হয়তো হায়ার স্যালারিতে যায়, কিন্তু সব সময় সেখানে একটা ইনস্টেবিলিটি কোশ্চেন থাকে। বাট ইন কেস অফ সিভিল সার্ভিস একেবারে সিকিউরড। চ্যালেঞ্জ আসছে, সিচুয়েশনের চেঞ্জ আসছে, ভার্চু অফ টাইম, টেকনোলজি অনেক কিছু তোমাকে শেখাচ্ছে, বাট তোমার জব সিকিউরিটি নিয়ে কোনো ইস্যু নেই। ফুল স্কেল জব করবে, একটা ভালো জবের পরে পেনশন পাবে, গ্র্যাচুইটি পাবে, তোমার ফ্যামিলি সিকিউর থাকবে। সো লট অফ থিংস আর অ্যাসোসিয়েটেড উইথ জব সিকিউরিটি। একটা মানুষ কাজ করে, যত বেশি উপার্জন করুক না কেন, সেই কাজে যদি নিশ্চয়তা না থাকে, সেই কাজে যদি সুরক্ষা না থাকে, সেই কাজটা অনেকাংশেই অর্থহীন হয়ে যায় বা দুশ্চিন্তার কারণ হয়, যে ব্যাপারটা কিন্তু কোনো মতেই কোনো সিভিল সার্ভেন্টের সাথে, সিভিল সার্ভিসের সাথে যুক্ত নয়। ওকে, নেক্সট পয়েন্ট, লিডারশিপ ইন রিয়েলিটি। একজন রাইটার অনেক কিছু লিখছেন, তার কলম থেকে অনেক চিরন্তন সৃষ্টি বেরোচ্ছে, বাট ইন রিয়েলিটি একটা লিডারশিপ একটা সিভিল সার্ভেন্টের কাছেই পাওয়া যাবে। আগুন লেগে গেছে কোথাও, বন্যা হয়ে গেছে কোথাও, ভিড় লেগে গেছে কোথাও, কোথাও দাঙ্গা বেঁধে গেছে, কোথাও যুদ্ধ বেঁধে গেছে, সেই জায়গায় সেই পরিস্থিতিটা সামাল দেওয়ার জন্যে সিভিল সার্ভেন্টই প্রথম এবং শেষ কথা। তাদের ভাবনা, তাদের যুক্তি, তাদের নেওয়া সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে রয়েছে পরবর্তী দিনগুলো, এমনকি ভবিষ্যৎ প্রজন্মগুলো, তারা কেমন থাকবে, কেমন চলবে, কেমন দেশ পাবে তারা, এমনকি দেশের হাওয়া, দেশের জল, দেশের মাটি, দেশের খনিজ সম্পদ, দেশের প্রাকৃতিক সম্পদ, দেশের পাহাড়, দেশের জঙ্গল, দেশের নদী, তারা থাকবে কি না, তারা ভালো থাকবে না মরে যাবে, সুস্থ থাকবে নাকি অসুস্থ হয়ে যাবে, নির্ভর করে সিভিল সার্ভেন্টদের উপরে। এখানটায় সেগ্রিগেশনের কোনো জায়গা নেই। কান্ট্রির ক্ষেত্রে ফেডারেল স্ট্রাকচার আমাদের, কান্ট্রির ক্ষেত্রে যারা দেশের সিভিল সার্ভেন্ট, স্টেটের ক্ষেত্রে যারা রাজ্যের সিভিল সার্ভেন্ট। লাভ টু দা ওন পার্সন, ওন স্টেট, ওন কান্ট্রি। অবভিয়াসলি তোমার দেশকে তুমি রিপ্রেজেন্ট করবে, তুমি গাইড করবে, তুমি প্রজেক্ট করবে, তুমি শোকেস করবে। ইউনাইটেড নেশনে তুমি বক্তৃতা রাখবে তোমার দেশের জন্য, কোনো বাইল্যাটারাল ট্রিটির জন্য তোমার দেশ কেন স্পেশাল, অন্য দেশগুলোর তুলনায় তোমার কাছে কেন আসবে একটা ইউরোপিয়ান ইউনিয়ন, কেন আসবে একটা আফ্রিকান ইউনিয়ন, সেটা তুমি বলবে। হ্যাঁ, পলিটিক্যাল লিডার্স, মিনিস্টার্স, দে উইল স্ট্যান্ড বিফোর ইউ, বাট থিঙ্ক দ্যাট তুমি সেটাকে বলাবে, তুমি সেটাকে তৈরি করবে। তুমি তোমার বাড়িকে ভালোবাসো, বাড়ির মানুষগুলোকে ভালোবাসো, তোমার ভাষাকে ভালোবাসো, তোমার রাজ্যকে ভালোবাসো, তোমার রাজ্যবাসীকে ভালোবাসো, তোমার দেশবাসীকে ভালোবাসো, তবেই তুমি সিভিল সার্ভেন্ট হতে পারবে। এবং এই ভালোবাসা, এই নিয়ন্ত্রণ করা, এই কর্তৃত্ব করার ক্ষমতাটা তাই তোমাকে দেয়া হবে। সিভিল সার্ভিস পরীক্ষাটা আজকের দিনে দাঁড়িয়ে তোমার যদি মনে হয় খুব কঠিন, অনেক বড়, তাহলে তুমি ভুল করছো। সিভিল সার্ভিস পরীক্ষাটা কঠিন
আজকে যতটা না তার চেয়ে অনেক বেশি কঠিন ছিল আগে, কেননা সিভিল সার্ভিস কনসেপ্টটা নতুন না, সিভিল সার্ভিস কনসেপ্টটা ইংরেজদের। তারা তাদের কোম্পানি ভালো করে চালানোর জন্য সিভিল সার্ভিস ওখানটায় পরীক্ষা নিত ব্রিটেনে, এবং ওখান থেকে সিভিল সার্ভেন্টদের আনা হতো এখানটায়। ইন্ডিয়ানরা যারা সেই সিভিল সার্ভিস পরীক্ষাটা দিত বা সেই সময় পাস করতো, তাদেরকে ভেবে দেখো আগে লন্ডনে গিয়ে পরীক্ষা দিতে হতো, ক্যান ইউ ইমাজিন? এবং আমাদের কত বড় গর্ব যে সত্যেন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় যিনি এই সিভিল সার্ভিস পরীক্ষাটায় পাস করেছিলেন এবং ব্রিটেনে গিয়ে পরীক্ষা দিয়েছিলেন। সেই সময় ব্রিটেনে মোস্টলি 4-5টা ল্যাঙ্গুয়েজ অ্যালং উইথ ল, অ্যালং উইথ কনস্টিটিউশন, অ্যালং উইথ লেবার রুলস, সো মেনি থিংস আর দেয়ার। সেখানটায় গ্রিক পড়তে হতো, ল্যাটিন পড়তে হতো, অবভিয়াসলি ইংরেজি পড়তে হতো, জার্মান বা ফ্রান্স পড়তে হতো। এতগুলো সাবজেক্ট, এতগুলো ল্যাঙ্গুয়েজ ওখানে গিয়ে, কেন ইমাজিন ভারত থেকে একজনকে 50 বছর আগে না, 70 বছর আগে না, 100 বছর 150 বছর আগের কথা বলছি, এখান থেকে ইংল্যান্ডে গিয়ে সেখানে পরীক্ষা দিয়ে সেই ছেলেদের সাথে কম্পিটিশন করে পাস করে আসতে হতো। হ্যাঁ, 1920 সালের ব্যাচে সুভাষচন্দ্র বসু ফোর্থ হয়েছিলেন। ওই ওই বাইরের কম্পিটিটরদের সাথে বাঙালিদের জোর এত ছিল, সেই জোর এখনো আছে, শুধু খুঁজে পেতে হবে, শুধু ভালোবাসতে হবে এবং ইউপিএসসি আর ডব্লিউবিসিএস পরীক্ষা দিতে হবে। সিএসডিজি তোমাদের সাথে আছে, সিএসডিজি তোমাদের সাথে থাকবে। কিভাবে কি পড়তে হবে, কখন কি পড়তে হবে, কোনটায় কোন কনফিউশন হচ্ছে, কোথায় ডাউট ক্লিয়ার করতে হবে, উই আর অলওয়েজ উইথ ইউ। এবং এতে গরিব লোক, বড় লোক, বুদ্ধিমান বা বোকার কোনো ব্যাপার নেই। শুধু একটাই জিনিস থাকতে হবে, জেদ, প্রতিজ্ঞা আর দেশের প্রতি ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা, পরিবারের প্রতি ভালোবাসা। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো, চ্যানেল তাদের কাছে পৌঁছে দিও যারা বড় ইনস্টিটিউশনে বড় খরচ করে দূর থেকে এসে পড়াশোনা করতে পারে না, অথচ সিভিল সার্ভিস হওয়ার স্বপ্ন দেখে। তাদেরকে পৌঁছে দিও, আমরা তাদের সাথে আছি। বেস্ট অফ লাক।